কমিউনিটি সেন্টারে রাজ সবার সামনে অধরার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা এক টানে সরিয়ে ফেলে। অধরার হাত দুটি দেয়ালে চেপে ধরে। অধরার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। অধরা রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দুহাতে নিজের বুকটা ঢেকে ফেলল। কাঁপা কাঁপা গলায় বলল, স্যার এমন করছেন কেন? সবাই তো দেখছে। দেখুক, সবাই চিনে রাখুক, তুই আমার রক্ষিতা। কেন তোর আমাকে দিয়ে হয় না? এখানে কি কাস্টমার খুঁজতে আসছিস? আর এই ছেলের সাথে তোর এত কিসের কথা? ছেলে দেখলেই মুখে লালা পড়ে। সবাই অধরা আর রাজের দিকে চেয়ে আছে। রাজ অধরার সাথে কথা বলা ছেলেটাকে ইশারা করে বোঝালো পরে তাকে দেখে নিবে। স্যার প্লিজ ছাড়েন, ব্যথা পাচ্ছি, ছাড়েন না। রাজ তবুও অধরাকে ছাড়ছে না। হাতে নীল রঙা কাচের চুড়িগুলো ভেঙে হাতে ঢুকে যাচ্ছে, কিন্তু রাজের এদিকে বিন্দু মাত্র কষ্ট লাগছে না। রাজ অধরাকে বাইকে করে এক টানে বাসায় নিয়ে আসে। বাসায় এসে অধরাকে বলে, নেক্সট টাইম তোকে যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে তোর পা দুটি কেটে হুইল চেয়ারে বসিয়ে দিব। মনে রাখবি, সামনের 5 মাস তুই আমার রক্ষিতা। তোকে যা বলবো তাই করতে হবে। অধরা কিছু না বলে রুমে ঢুকেই মায়ের ছবিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। হাত থেকে এখনও রক্ত ঝরছে। রক্তগুলো মুছতে গিয়ে দেখলো চুড়ি হাতের ভেতরে ঢুকে গেছে। অধরার রক্ত দেখলে এমনিতেই ভয় করে, তার উপরে হাতের ভেতরে কাজ ঢুকে আছে। তার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। ছোটবেলায় অধরা তার মাকে হারিয়েছে, একটু বড় হতেই প্রিয় মানুষটাকেও হারিয়েছে, আর ভাগ্যের নির্মম পরিহাসে এখন সে রক্ষিতার মতো জীবনযাপন করছে নিজের বোনটাকে বাঁচাতে। আর রাজ সবটা জেনে অধরার সরলতার সুযোগ নিয়েছে। অধরা সেই বৃষ্টি ভেজা রাতের কথা এখনও মনে পড়ে, যেদিন ডাক্তার বলে তার একমাত্র ছোট বোনটার একটা কিডনি ড্যামেজ, আর একটা ড্যামেজের পথে। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে। কত জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছে, অনেকে চাকরি দেবার নাম করে কুপ্রস্তাব করেছে, কেউ চাকরি দেয়নি। আর আজ অধরার কাছে সবটা শুনে বলেছিল বোনের চিকিৎসা যা টাকা লাগবে সে দিবে। অধরা রাজের মুখে এই কথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু তার এ খুশি বেশিক্ষণ ছিল না। যখন রাজ বলল টাকা দিবে এক শর্তে, অধরা কাঁপা কাঁপা গলায় বলল, কী শর্ত? শর্তটা এত কঠিন না, তোমাকে 5 মাস আমার সাথে থাকতে হবে, মনে করো স্ত্রীর মতো, কিন্তু বিয়ে ছাড়া। রাজের কথাটা শুনে অধরা রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, ছি, আপনাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি এতটা খারাপ আগে জানতাম না। আপনার চাকরি আমার লাগবে না। অধরা তার কাগজপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে আসলো। রাজ অধরা চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এদিকে দিন 3 পরেই অধরা রাজের অফিসে গিয়ে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজ সাথে সাথে অধরার মাথাটা টেনে নিজের ঠোঁট দুটি অধরার ঠোঁটে মিশিয়ে দিল। অধরা বাধা দিতে গিয়েও পারল না। এদিকে কিছুক্ষণ পর রাজ রুমে এসে দেখে অধরা কান্না করছে। এই, তুই এখানে কান্না করবি? যা আমার জন্য ডিনার রেডি কর, নয়তো বেল্টের বাড়ি খাবি। অধরা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। কোনো রকমে তাড়াহুড়ো করে রান্না করে টেবিলে খাবার পরিবেশন করে। রাজ খাবার মুখে দিয়েই বলল, এই রক্ষিতা, তুই এসব কী রান্না করেছিস? এই বলে অধরার মুখটা ভাতের উপরে চেপে ধরল। ভাইয়া ছাড়েন, আমার লাগতেছে, প্লিজ ছেড়ে দেন। এই, কী রান্না করেছিস? এসব তো কুকুরেও খায় না। আজকে রাতে তোর খাবার বন্ধ। পার্টিতে নিজের চেহারা দেখাতে যাস, তাই না? আমি তো আপনাকে বলেই গিয়েছিলাম আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি, আর ওই ছেলেটা ক্লাসমেট ছিল। এই, তুই চুপ করবি? তোর নাটক আর শুনতে ইচ্ছে করছে না। আজ রাতে তোর খাওয়া বন্ধ। অধরা আর কিচ্ছু বলে না, ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে শুয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পর দরজায় নক করে রাজ। অধরা দরজা খুলে দিতেই রাজ একটা নীল রঙা শাড়ি অধরার দিকে ছুঁড়ে দিয়ে বলে, এটা পরে নাও, আজ রাতে তোমার সাথে বিয়ে ছাড়াই ফুলসজ্জা হবে। রাজের কথা শুনে অধরার বুকটা ছ্যাঁত করে ওঠে। চোখ থেকে নিজের অজান্তেই অশ্রু গড়িয়ে পড়তে লাগে। কি হলো? তুই শাড়ি পরবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি? দেখ, কেউ তোকে এই কয়েক মাসে 10 লাখ টাকা দিবে না। এখন তোর ইচ্ছে, চাইলেই চলে যেতে পারিস, না হলে বউ সেজে বসে থাকতে পারিস। আমি একটু পরে আসছি। রাজ শাড়িটা অধরাকে দিয়ে বের হয়ে আসলো। রাজ জানে অধরা তার সব শর্ত মেনে নেবে, কারণ তার বোনকে বাঁচাতে হলে এ ছাড়া আর কোনো রাস্তা নেই। এদিকে রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে অধরা শাড়ি পরে বসে আছে খাটে।
রাজ রুমের দরজা লাগাতেই অধরার শরীরটা কেমন যেন করে উঠল। রাজ আস্তে আস্তে তার দিকে আসছে। কাছে এসেই অধরার শাড়িটা টান দিয়ে সরিয়ে ফেলল। অধরা ভয়ে হাত পা কাঁপছে, মনে মনে আল্লাহ আল্লাহ করছে। এক হাতে শাড়ির আঁচলটা টান দিয়ে যখনই বুকের উপরে জড়িয়ে নেবে, এমন সময় রাজ বলল, কি এমন ভয় পাচ্ছিস কেন? আমার আগে কতজনের সাথে এমন করেছিস? রাজের কথা শুনে অধরার বুকটা ফেটে যাচ্ছে। রাজের মুখে এমন বৃষ্টি কথা শুনবে কখনো ভাবতেই পারেনি। জীবনে কখনো পর্দা ছাড়া বাহিরে যায়নি সে। বাবা মায়ের কলিজার টুকরো ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রাজের কাছে সে প্রস্টিটিউট। রাজ যে তার সাথে এমন করবে সে কল্পনাও করতে পারেনি। কি হলো, কান্না করছিস কেন? কান্না করে কোনো লাভ নেই, এই বলে রাজ অধরার ওষ্ঠজোড়া তার ওষ্ঠে মিলিয়ে দিল। অধরার আখিজোড়া বন্ধ হয়ে আসছে, বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। তবুও নিজেকে সামলে নিয়ে সে এক হাতে শাড়ি আর এক হাতে রাজকে সরানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। রাজ হিংস্র পশুর মতো হয়ে গেছে। রাজ যখন অধরার শাড়ির কুচি ধরে টান দিল, অধরার মনে হলো শরীরে কারেন্ট শক লাগলো। অধরা তখনই বাম হাতে রাজের হাতটা ধরে ফেলে, রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, করুণ স্বরে বলে, স্যার প্লিজ, আমায় অনেক ভয় করছে, আজকে না অন্যদিন, আজ ছেড়ে দেন না আমাকে, আমার না অনেক ভয় করছে। অধরার চোখ বেয়ে টপ টপ করে পানি বালিশের উপরে গড়িয়ে পড়ছে। রাজের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, মনে হচ্ছে এক সাগর বিদ্বেষ নিয়ে অধরার উপরে ঝাঁপিয়ে পড়েছে। প্লিজ আপনার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন। তোকে কি আমি জোর করে নিয়ে আসছি? এখনই চলে যা, তোকে আটকাবো না, এই দেখ দরজা খুলে দিলাম, চলে যা। তুই মনে রাখিস তোর বোন বাঁচবে তো? তোর তো একটি মাত্রই বোন, তাও নাকি হসপিটালে। অধরা এবার রাজের হাতটা ছেড়ে দিল। রাজকে উপেক্ষা করার শক্তি এখন অধরার নেই। রাজ এবার অধরার অসহায় চেহারা দেখে মুচকি হাসল। অধরা অসহায় চেহারাটা রাজের কাছে বড্ড বেশি ভালো লাগছে। মনে হচ্ছে সব সৌন্দর্য অধরার মুখে এসে ভর করেছে। রাজ নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অধরা চোখ বন্ধ করে আছে, মনে মনে আল্লাহকে ডাকছে। আল্লাহ ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারবে না। রাজ যখনই অধরার শাড়ি খুলতে যাবে, এমন সময় বলল, রাজ আমার পিরিয়ড চলে, আপনাকে অনুরোধ করছি প্লিজ আজকের মতো আমাকে মুক্তি দেন। রাজ অধরার কথা শুনে তার উপর থেকে উঠে পড়ল আর রুম থেকে বেরিয়ে গেল। রাজ চলে গেলেই অধরা কয়েক গ্লাস পানি খেয়ে নিল। ভয়ে তার গলাটা শুকিয়ে গিয়েছিল। রাতে আর অধরার ঘুম হলো না, সারা রাত এটা ওটা ভেবেই পার করে দিল। অধরার কোনো ক্রমে বিশ্বাস হচ্ছে না রাজ এতটা নিচে নেমে গেছে। সে তো এমন ছিল না, কেন তার প্রতি এত অবিচার? এদিকে পরের দিন অধরা কিচেনে রান্না করছে, এমন সময় কে যেন বারবার দরজায় নক করছে। অধরা দরজা খুলতেই দেখে একটা মেয়ে জিন্সের প্যান্ট পরনে, শার্ট পায়ে কেটস পরে দাঁড়িয়ে আছে। তার পিছনে মোটামুটি বয়স্কের একটা মহিলা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, আপনারা কে? অধরা সালাম দিয়ে জানতে চাইল। মেয়েটা সালামের উত্তর না দিয়েই বলল, এই মেয়ে, কে তুমি? এই বাড়িতে কেন? এই বাড়ির বউ। তুমি কে আগে বলো। অধরার মুখে বউয়ের কথা শুনে মেয়েটা অনেকটা শক খেলো। না, এ হতে পারে না, মা দেখো এই মেয়েটা কি বলছে। এই মেয়ে, কী সব আবোল তাবোল বলছো? তুমি কে বলো? কেন আবার আমি এই বাড়ির বউ? হঠাৎ পিছন থেকে রাজ বলল, কে এসেছে? অধরা কিছু বলল না। রাজ দরজার দিকে তাকাতেই চমকে গেল। খালামণি, ত্রিজামণি, তোরা একটাবার ফোন করে তো আসতে পারতি। রাজ, তুমি কোনো কথা বলবে না, তার আগে বলো এই মেয়েকে। আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিলে? করতে পারলে এটা? তুমি একটা প্রতারক। ত্রিজামণি, কি বলছো এসব? কক্সবাজার বেড়াতে গিয়ে কি মাথাটা নষ্ট করে আসলে? আরে এই মেয়েই তো দরজা খুলে বলল সে তোমার বউ। আরে বউ না, বাড়িতে কাজের মেয়ে নেই, তাই ভাবলাম একটা কাজের মেয়ে রেখে দেই। তোমরা বাহিরে কেন? খালামণি ভেতরে এসো। ত্রিজামণি ঘরে ঢোকার সময় অধরার পায়ে পাড়া দিয়ে বলল, সরি কাজের বুয়া। অধরা কিছুই বলল না, শুধু রাজের দিকে তাকালো। এদিকে রুমে এসেই ত্রিজামণিকে ওর মা রাহেলা বলল, ত্রিজামণি, মেয়েটার হাব ভাব ভালো মনে হচ্ছে না, এটাকে বাড়ি থেকে তাড়াতে হবে। আরে মা, চিন্তা করো কেন? এটাকে তাড়াতে আমার 1-2 ব্যাপার। রাজ এদিকে খুঁজতে খুঁজতে অধরাকে কিচেনে পায়। অধরাকে দেখেই বলে, এই রান্না কি শেষ? শেষ। তাহলে শোন, এই নে বাজারের লিস্ট,
কাঁচা বাজারগুলো করে নিয়ে আসবি। অধরা রাজকে কি বলবে বুঝতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা কি হলো? কথা বুঝিসনি? এই নে লিস্ট, এই নে টাকা। আর শোন, ওদিনের মতো বাজারে গিয়ে আবার কাস্টমার খুঁজিস না। অধরা রাজের হাত থেকে বাজারের লিস্ট নিয়ে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্য। বাজার করে যখন বাসায় ফিরবে এমন সময় রাস্তার দোকানের পাশে দাঁড়ানো কয়েকটা ছেলে অধরাকে বাজে কথা বলছিল। রাজ দোকানে বসে চা খাচ্ছিল, তবুও কিছুই বলল না। একটা ছেলে তো সরাসরি পথ আটকে বলল, কিরে ললনা, আগে তো দেখিনি। আর কি করছো? এত সুন্দর শরীরটাকে কষ্ট দিচ্ছ। দাও দাও, তোমার বাজারগুলো আমাকে দাও, বিনিময়ে তুমি আমাকে একটু আলাদা সময় দিলেই হবে। অধরা এবার চুপ থাকতে পারল না, কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় দেওয়ার পরপরই ছেলেটা অধরার হাতটা ধরে ফেলে। অধরা চেষ্টা করেও ছাড়াতে পারছে না। এমন সময় একটা ছেলে বাইকে করে এসে অধরার সামনে এসে দাঁড়ায়। ছেলেটা বাইকওয়ালা ছেলেটাকে দেখে দৌড়ে পালায়। অধরা বাজার নিয়ে বাসায় এসে পড়ে। সন্ধ্যাবেলা রাজ বাসায় এসে বলল, ত্রিজামণি, আজ বাসায় পার্টি হবে, আমার বন্ধু বান্ধব আসবে। আর এই যে তুই যা 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 রান্না করতে বলেছি সব রান্না করবি। এদিকে অধরা আগে কোনো দিনও রান্না করেনি, এখানে এসে রান্না করতে হচ্ছে। আজ রান্না করতে গিয়ে গরম তেলে ছিটা এসে হাতে লাগে, সাথে সাথে ফোসকা পড়ে যায়, তবুও কাউকে কিছুই বলে না। সন্ধ্যাবেলায় রাজের সব বন্ধু এসে যায়, সবাই যে যার মতো ড্রিঙ্কস নিচ্ছে। ত্রিজামণি ডান্স করছে রাজের সাথে। অধরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই রাজের এক বন্ধু রিফাত বলল, ওহো বেবি, ইউ আর সো হট, প্লিজ জয়েন দ্য ডান্স পার্টনার। কথাটা বলেই অধরার হাতটা ধরে। অধরার সাথে সাথে রিফাতের গালে চড় বসিয়ে দেয়। সারা বাড়ি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। রাজ এসে অধরাকে বলে, কি হয়েছে? ডান্সই তো করতে বলেছে, বেড শেয়ার তো করতে বলে নাই। রাজছি, আপনি একটা অমানুষ, এসব বলতে মুখে আটকায় না? আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার উপরে, তাই বলে আপনার বন্ধুরা যা বলবে তাই করতে হবে? আমি আপনার সাথে চুক্তি করেছি। চুপ কর, এসব বলতে লজ্জা করে না? রিফাত, তুই একে রুমে নিয়ে যা তো, যা ইচ্ছা কর, দেখি দেমাগ কত। অধরার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। রাজ কেন এমন করে তার সাথে? নিজের বন্ধুদের সাথে আমাকে বেডে পাঠাতে তার একটুও বিবেকে বাঁধে না? হীন মনস্ক মানুষ হয় কিভাবে? রিফাত রাজের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলে, দোস্ত, কে রে মেয়েটা? একদম ফুলকলি। আরে কে আর? আমাদের বাসার কাজের মেয়ে। কি বলিস তুই? এত সুন্দর কাজের মেয়ে তোর বাসায়? আগে বলবি না, বেড়াতে আসতাম, সাথে একটু মজা মস্তিও করে আসতাম। আচ্ছা বাদ দে, এই বেবি দেখেছো, একেই বলে বন্ধুত্ব। আসো বেবি, আমরা আলাদাভাবে সময়টাকে এনজয় করি। দোস্ত, তাহলে তোর পাখিরে বুলি শেখা। কথাটা বলে দুজনের সামনে থেকে চলে গেল। ত্রিজামণি অধরার দিকে তাকিয়ে ইশারা করে বলল, বাড়ির বউ নাকি? এটাই কি বউ? এবার যাও তুমি। তোমার বরের সাথে অধরা মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ছোটবেলা থেকেই অনেকটা জেদি, কিন্তু এখানে তার রাগ, অভিমান, জেদ সব কিছুকে মাটি চাপা দিতে হচ্ছে। নিজের প্রিয় মানুষটাকে বাঁচাতে এছাড়া আর কোনো উপায় নেই। কি হলো বেবি, আসো তো। রিপাতের কথা শুনে অধরার মন চাচ্ছে তাকে খুন করতে। মানুষ এত খারাপ হয় কিভাবে? অধরা দাঁতে কামড় দিয়ে রাগটাকে সংবরণ করলো। রিফাতকে চোখ মেরে বলল, বেবি, ইউ আর সো সুইট, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। অধরা একটু পরেই রিফাতকে নিয়ে রুমে গিয়ে অধরায় দরজা লাগিয়ে দিল। রিফাত ভাবতেই পারছে না পাখি তার নাগালের ভেতরে, সেই এনজয় হবে। অধরার দিকে তাকিয়ে সে চোখ ফেরাতে পারছে না। কি হলো, দেরি সহ্য হচ্ছে না বাবু? এই নাও, দুধটুকু খেয়ে নাও, শক্তি আসবে শরীরে। এই বলেই রিফাতের মুখের সামনে দুধের গ্লাসটা ধরল। রিফাতের কাছে মনে হচ্ছে মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেছে সে। রিফাত অধরার চোখের দিকে তাকিয়ে এক শ্বাসে দুধটুকু খেয়ে নিল। অধরা রিফাতের সামনে দাঁড়িয়ে তার ঠোঁট কামড়াচ্ছে। রিফাত অধরাকে এভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। রিফাতের মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। বেবি, দূরে থেকো না, কাছে আসো। আসছি তো বাবু, তোমার একটু তর্স হয় না? আসছি তো। এই বলে ঠোঁটে আবারও কামড় দিয়ে আস্তে আস্তে রিফাতের দিকে আসতে লাগলো। রিফাতের কাছে সব কিছু যেন ঝাপসা লাগছে, চোখ দুটি বন্ধ হয়ে আসছে। তাই অধরাকে বলল, সুইটহার্ট, আমার মাথাটা কেমন যেন ঘুরছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। তাই নাকি সুইটহার্ট? তোমার মাথায় হাত বুলিয়ে দেই। অধরা তার কথা শেষ করার আগেই রিফাত বিছানায় শুয়ে পড়ল। অধরা মনে মনে বলল, যাক বাবা, বাঁচা গেল। আল্লাহর রহমতে পিলগুলো দ্রুত কাজ করেছে। ভাগ্যিস মাথায় বুদ্ধিটা এসেছিল।
যাই হোক, আগে আমাকে ট্রিস করার শাস্তিটা দিয়ে নেই। এই বলে অধরা তার পায়ের জুতো খুলে রিফাতের দু গালে বাড়ি দিতে দিতে বলল, শয়তানের ছানা, তুই আমারে বেবি ডাকোস? কত সাহস তোর! আমার সাথে এনজয় করতে চাস? তোর মতো ছেলে আমার সাথে কিনা ডান্স করবে, এখন কেমন লাগে? ওহো, তুই তো এখন কিছুই বুঝবি না, বুঝলে ঘুম থেকে ওঠার পর। অধরার এখন খুব হাসি পাচ্ছে। কত সুন্দর করে রিফাতকে দুধের সাথে ঘুমের মেডিসিন খাইয়ে প্রতিশোধ নিল, এই ভেবে তার নিজেরই হাসি পাচ্ছে। অধরা রিফাতকে ঘরে রেখে এসে দেখে রাজ তার বন্ধুদের সাথে কথা বলছে। ত্রিজামণি ডাইনিটা রাজের পাশে দাঁড়িয়ে আছে। অধরা কেন জানি রাজের পাশে কাউকে সহ্য করতে পারে না। এই অধরা, আমাদের জন্য 2 প্যাক ড্রিঙ্কস এনে দে তো। জি ম্যাডাম, আনছি। অধরা মনে মনে বলল, এবার তোকেও বুঝাবো আমি কে। অধরা লুকিয়ে ত্রিজামণির গ্লাসে ঘুমের পিল মিশিয়ে দেয়। ত্রিজামণি গ্লাসটা দিতেই ত্রিজামণি মুখ ভেজকি দিয়ে গ্লাসটা নিয়ে নেয়। অধরা যখন রাজকে ড্রিঙ্কস দিতে যাবে এমন সময় ত্রিজামণি অধরাকে ধাক্কা দেয়, ফলে গ্লাস ভর্তি ড্রিঙ্কস রাজের গায়ে গিয়ে পড়ে। এই ছোট লোক, ঠিক মতো গ্লাসটাও দিতে শিখিসনি? এই বলে অধরার গালে ঠাস করে চড় বসিয়ে দেয় রাজ। সরি, আমি দেখতে পারিনি। এখন ন্যাকামি হচ্ছে তাই না? রাজ, এই মেয়েটা ইচ্ছে করে তোমার গায়ে ড্রিঙ্কস ফেলে দিয়েছে। আপনি দেখেছেন আমি ফেলেছি ইচ্ছা করে? রাজ, দেখছো মুখে মুখে কিভাবে তর্ক করে? এই বলে ত্রিজামণি অধরার গালে চড় বসিয়ে দেয় আর চোখ ইশারা দিয়ে বলে, কেমন দিলাম? অধরা অসহায় দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে রাজ ত্রিজামণিকে কিছু বলবে, কিন্তু না, তার ভাবনা সব ভুল। এদিকে সবাই ডান্স করছে। এমন সময় ত্রিজামণি রাজকে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি আসি। ত্রিজামণি চলে গেলে রাজ অধরার দিকে তাকালো। অধরা আজ কেন জানি অদ্ভুত রকমের সুন্দর লাগছে। চোখের নিচের কাজলগুলো যেন তাকে অপরূপ করে তুলেছে। অধরা মাথা নিচু করে দরজার এক কোণে দাঁড়িয়ে আছে। রাজ অধরাকে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসলো। কি করছেন এসব স্যার? কথা বলবে, খুন করে দিব। অধরা রাজের কথাতে চুপ হয়ে গেল। রাজ অধরার এক হাত কাঁধে আর এক হাত কোমরে রাখতেই অধরা কেমন যেন শিউরে উঠল। মনে হচ্ছে সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, ঠোঁট জোড়া কাঁপছে। আর ইউ ওকে? অধরা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রাজ অধরার কোমর ধরে এক টানে নিজের একদম কাছে নিয়ে এসে পড়ল। রাজের আর অধরার মাঝে বিন্দু মাত্র জায়গা নেই। রাজ অধরার কাজল কালো আঁখি দুটির দিকে তাকিয়ে আছে। রাজের মনে হচ্ছে এ চোখে নেশা লেগে আছে। রাজ অধরাকে নিয়ে কাপল ডান্স করছে। রাজ কাপল ডান্স করতে করতে অনেক ড্রিঙ্কস নেয়। এদিকে পার্টি শেষ হলে অধরাকে নিয়ে রাজ তার রুমে চলে আসে। অধরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। দুহাতে অধরাকে চেপে ধরে ওষ্ঠজোড়া মিলিয়ে দেয়। অধরার গলা কাটা মুরগির মতো হাত পা ছোটার চেষ্টা করছে, কিন্তু রাজের শক্তির সাথে পেরে উঠতে পারছে না। অধরা রাজের চোখে মুখে অজানা নেশা দেখতে পাচ্ছে, যে নেশায় অধরার মতো মেয়ে মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। রাজ অধরাকে অর্ধনগ্ন করে ফেলেছে। অধরা এখন আর বাধা দিচ্ছে না। শরীরটা তার নিস্তেজ হয়ে আসছে। এদিকে রাজের নেশা বেশি হওয়ায় রাজের বুকেই ঘুমিয়ে যায়। অধরা মনে মনে বলে, এ যাত্রাতেও আল্লাহ আমার সতীত্ব রক্ষা করলো। আর একটু হলেই নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা হারাতো। হঠাৎ খেয়াল করলো চাঁদের আলো জানালার কাচ ভেদ করে রাজের মুখের উপরে পড়েছে। ঘুমন্ত রাজকে ছোট্ট শিশুর মতো নিষ্পাপ মনে হচ্ছে। মনে হচ্ছে এ নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে 1000 বছর কাটিয়ে দেওয়া যাবে। অনিচ্ছা সত্ত্বেও কেন জানি রাজকে বুকের উপর থেকে সরাতে পারছে না। মনে হচ্ছে থাকুক না এভাবে। অধরা আর রাজকে বুকের উপর থেকে সরালো না, বরং তার হাতটা রাজের মাথায় রেখে ছোট বাচ্চাকে যেমন ঘুম পাড়িয়ে দেয় সেরকম করে হাত বুলাতে বুলাতে সেও ঘুমের রাজ্য হারিয়ে গেল। সকালবেলা ত্রিজামণি রাজের রুমের দরজা খোলা দেখেই রাজের রুমে ঢুকলো। রাজের রুমে গিয়ে দেখে অধরা রাজকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অধরাকে এভাবে দেখে ত্রিজামণির মাথায় রক্ত উঠে যায়। সাথে সাথে অধরা চুলের মুঠি ধরে বলে, তোর কত বড় সাহস, ছোট লোকের বাচ্চা, আমার রাজকে বুকে নিয়ে ঘুমাস? অধরা চুলে টান লাগতেই ঘুম ভেঙে যায় তার। ঘুম ভাঙতেই দেখে ত্রিজামণি অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ত্রিজামণির চোখ থেকে আগুন বের হচ্ছে। অধরা অসহায় দৃষ্টিতে ত্রিজামণির দিকে তাকায়। এই, এভাবে তাকিয়ে থাকবি? তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। তা না করে ছি ছি, এসব করতে লজ্জা করে না? এখানে না করে হোটেলে সময় দিতে পারিস তো। ওহো, বুঝছি, রাজকে পটিয়ে তার সম্পত্তি নেওয়ার ধান্দা।
তোদের মতো থার্ড ক্লাস মেয়েদের চেনা আছে। তুই মনে করিস রাজ তোর এই চেহারা দেখে প্রেমে পড়ে যাবে? কখনোই না। ম্যাডাম, এসব কি বলছেন? প্লিজ এভাবে বলবেন না। আমার চরিত্র নিয়ে প্লিজ কথা বলবেন না। বাহ বাহ, কি আমার সতী সাধবী! সারা রাত একটা ছেলেকে জড়িয়ে ধরে ঘুমায়। রাতে কি করছে না করছে আল্লাহই জানে। আমি কিছুই করিনি। রাজই রাতে আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে। তারপর আর আমার কিছুই মনে নেই। ত্রিজামণির চিল্লাচিল্লিতে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই ত্রিজামণিকে বলল, কি হয়েছে এখানে? কি হয়েছে মানে? তুমি এই কাজের মেয়েকে নিয়ে রাত কাটিয়ে বলছো কি হয়েছে? হোয়াট? এসব কি? আমি কেন এই কাজের মেয়েকে নিয়ে থাকবো? কি বলছো এসব? কাল রাতে পার্টি শেষ করে আমি আর দরজা বন্ধ করিনি, শুয়ে পড়েছি। অধরা রাজের মুখে এমন কথা শুনবে বিশ্বাস করতে পারছে না। কাল রাতে রাজি তো জোর করে তার সাথে অসভ্যতামি করেছে। এই মেয়ে, আমার রুমে এসেছিলি কেন? ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিস না? তোর মা বাবা কি সুশিক্ষাটাও দিতে পারেনি? রাজের কথা শুনে অধরা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। টপ টপ করে পানি পড়ছে। অধরা জানে না তার কান্নার সমাপ্তি কোন দিন হবে। সে 12 বছর বয়স থেকেই কাঁদছে। বুকের কষ্টটা না পারছে কাউকে দেখাতে, না পারছে কষ্টটাকে মেনে নিতে। বুকের ভেতরের কষ্টটা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। এই ছোট লোকের বাচ্চা, ন্যাকা কান্না বন্ধ করবি? বল, রাজের রুমে কেন এসেছিলি? বিশ্বাস করেন ম্যাডাম, আমি আসিনি। রাজ আমাকে কাল রাতে জোর করে নিয়ে আসছে। এমন সময় ত্রিজামণি খেয়াল করলো রাজের গলায় শার্টে লিপস্টিকের দাগ। তার আর বুঝতে বাকি রইল না ভেতরে কি হয়েছে। ঠাস ঠাস করে অধরার গালে চর বসিয়ে বলল, সারা রাত নিজের দেহের চাহিদা মিটিয়ে এখন বলছিস আমাকে জোর করে নিয়ে এসেছে? বিশ্বাস করেন ম্যাডাম, আপনি যা ভাবছেন তার কিছুই হয়নি। বাহ, রাজের শার্টে গলায় লিপস্টিকের দাগ থাকার পরও আমি তোর কথা কিভাবে বিশ্বাস করব? তোকে মন চাচ্ছে খুন করে ফেলি। তুই আমার সামনে থেকে যা। অধরা রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু রাজ ত্রিজামণিকে কিচ্ছু বলল না। অধরা চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। এদিকে অধরা রুম থেকে বের হতেই ত্রিজামণি দরজা লাগিয়ে দেয়। দরজা কেন লাগালে ত্রিজামণি? কেন লাগিয়েছি বুঝো না? রাতে চাকরানির সাথে যা যা করেছো তা আমার সাথে করবা। আমি কি দেখতে অসুন্দর নাকি? কথাটা বলেই ত্রিজামণি শাড়ি খুলতে লাগলো। রাজ বুঝতে পারল এখানে অঘটন ঘটতে চলেছে। গজবের এলাকায় থাকা যাবে না। রাজ ত্রিজামণির পাশ কাটিয়ে যখন দরজা খুলতে যাবে, এমন সময় ত্রিজামণি রাজের হাতটা ধরে ফেলে। কি করছো এসব? খালামণি জানতে পারলে কি হবে ভাবতে পারছো? তুমিও না, কি আবার হবে? বিয়ে দিয়ে দেবে? ছাড়ো বলছি, যেতে দাও, অফিস যেতে হবে আমার। আজ তোমার কোনো অফিস নেই। এই বলে ত্রিজামণি রাজকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। এই কি করছো এসব? কি আমার হবু বরকে আদর করছি? পাগল হলে তুমি? আমি পাগল না, পাগলি। তবে সেটা শুধু তোমার জন্য। এখন কিন্তু বেশি হচ্ছে। কেন বোঝো না? তোমাকে ভালোবাসি। কতদিন বলবো তোমাকে ভালোবাসি? আমি কি দেখতে খারাপ বলো? কথাটা বলে ত্রিজামণি রাজকে যখনই কিস করতে যাবে, এমন সময় রাজ ত্রিজামণির গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, ত্রিজামণি, ভবিষ্যতে যদি এমন কিছু করতে আসো পরিণাম এমনি হবে। আর মনে রেখো, আমি কাউকে ভালোবাসতে পারবো না। কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। এদিকে অধরা রুমে গিয়ে কান্না করতে লাগে। রাজ ফ্রেশ হতে যাবার সময় অধরার রুম থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে বলল, 1 ঘন্টার মাঝে আমি যেন আমার খাবার পাই, না পেলে আমার প্যান্টের বেল্ট কারো গায়ে আছড়ে পড়বে। অধরা রাজের কথা শুনে চোখ মুছতে মুছতে রান্নাঘরে চলে যায়। রান্না বসিয়ে অধরা রাতের কথা চিন্তা করতে লাগে। প্রতিটা রাত তার জন্য এক একটা দুঃস্বপ্ন। কবে থেকে এ মুক্তি পাবে? হঠাৎ অধরার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আপু, তুমি কেমন আছো? হ্যাঁ ইস্যু, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ আপু, ভালো আছি। তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কাল আমার সাথে দেখা করতে পারবে? অধরা কোনো কথা বলে না, কারণ রাজ তাকে যেতে দিবে না। কি হলো আপু, বলছো না কেন? দেখা করবে কি না? আচ্ছা ইস্যু, আমি রাতে বলবো তোর সাথে দেখা করতে পারবো কি না। এখন রাখি, অনেক বড় অফিসে জব করি তো, এখনই স্যার এসে পড়বে। এই বলে ফোনটা কেটে দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে অধরা। এদিকে কখন যে গ্যাসের চুলা থেকে তার শাড়িতে আগুন লাগে সে বুঝতেই পারে না। রাজ ফ্রেশ হয়ে আসার সময় কিচেনের দিকে তাকাতেই দেখে
অধরা শাড়িতে আগুন। রাজ কিছু না বলেই অধরাকে এসে জড়িয়ে ধরে শুয়ে 2-3টা গড়াগড়ি দিয়ে রাজ অধরার বুকের উপরে শুয়ে থাকে। ঘটনার আকস্মিকতার কারণে অধরা কিছুই বুঝতে পারে না। রাজ অধরার ঘাড়ের কাছে মুখ নিতেই অধরা চোখ বন্ধ করে ফেলে। কেন জানি রাজকে সরাতে মন চায় না তার। হঠাৎ রাজ অধরার উপর থেকে উঠে পড়ে। অধরা নিচ থেকে উঠে রাজকে বলে, আপনি এমন করলেন কেন? রাতে এত কিছু করে মন ভরে না, আবার দিনে? কাঁদো কাঁদো গলায়। অধরার কথা শেষ না হতেই অধরা বুঝতে পারে তার গালে থাপ্পড় পড়েছে। কেন থাপ্পড় দিল বুঝতে পারছে না। অধরার মনে হচ্ছে রাজের হাতের থাপ্পড় খেতে খেতে সে মারা যাবে। আপনি আমাকে মারলেন কেন? মারবো না কি করব? তুই আমাকে জেলের ভাত খাওয়াবি? কোন নাগরের কথা চিন্তা করে রান্না করিস? শাড়িতে আগুন লাগে সে খেয়াল থাকে না? অধরা তার শাড়ির আঁচলের দিকে তাকিয়ে চমকে উঠল। শাড়ির আঁচল অনেকটা পুড়ে গেছে। রাত চলে গেল। অধরা মনে মনে ভাবছে, যতটা খারাপ ভাবছিলাম রাজকে ততটা খারাপ না। এদিকে বিকেলবেলা রাজ বলল, অধরা চলো হসপিটালে যাব, রেডি হয়ে আসো। অধরা তাড়াহুড়ো করে সেজে রাজের সামনে এসে দাঁড়াতেই রাজ বলল, আমার সাথে ওয়াশরুমে আসো। অধরার অনেক ভয় করছে, কারণ মানুষটাকে বিশ্বাস নেই, কথা নেই বার্তা নেই, শরীরে হাত দেয়। রাজ অধরাকে ওয়াশরুমে নিয়ে বলে, মুখে কি আটা ময়দা সুজি মাখছিস? তাড়াতাড়ি মুখ ধুয়ে নে, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। অধরা মনে মনে বলে, যার জন্য সাজলাম সেই কিনা মুখ ধুতে বলছে। অধরা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। রাজ অধরাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে অধরা রিফাতকে আর সাথে সেদিনের রাস্তায় বিরক্ত করা ছেলেটাকে দেখে চমকে যায়। রাজ গিয়ে ফল আর জুসের বোতলটা রিফাতের কাছে রেখেই রিফাতকে জড়িয়ে ধরে বলে, দোস্ত তোরে কাজ যে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি খোঁজ লাগিয়েছি। রাজ হসপিটাল থেকে বের হয়ে অধরার হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে বলে, বাসায় চলে যাও, আমি অফিসে যাব। এই বলে রাস্তায় রেখে রাজ চলে যায় অফিসে। অধরা কোনো মতে বাসায় আসে। বাসায় আসতেই ত্রিজামণি চা বানিয়ে নিয়ে আসতে বলে। অধরা চা বানাতে বানাতে মাগরিবের নামাজের আজান দিয়ে দেয়। তাই অজু করে চা বানিয়ে ত্রিজামণির রুমে রেখে যখন নামাজে দাঁড়ায়, এমন সময় ত্রিজামণি গরম চা অধরার গায়ে ছুঁড়ে মেরে বলে, কিরে রক্ষিতা, এটা কিসের চা বানিয়েছিস? নাকি সারাদিন রাজকে কিভাবে পটানো যায় এটাই ভাবিস? গরম চা অধরার গায়ে পড়াতে অধরা আল্লাহ গো বলে চিৎকার মেরে জায়নামাজে পড়ে যায়।